ফুল তো আমার ফুরিয়ে গেছে, শেষ হলো মোর গান। এবার প্রভু লও গো শেষের দান। অশ্রু জলের পদ্মখানি চরণতলে দিনামানি। ওই হাতে মোর হাত দুটি লও, লও গো আমার প্রাণ। এবার প্রভু লও গো শেষের দান। ঘুচিয়ে লও গো সকল লজ্জা, চুকিয়ে লও গো ভয়। বিরোধ আমার যত আছে সব করে লও জয়। লও গো আমার নিশীথ রাতি, লও গো আমার ঘরের বাতি। লও গো আমার সকল শক্তি, সকল অভিমান। এবার প্রভু লও গো শেষের দান। শরণাগত শুরু হচ্ছে 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজ শুক্রবার 19 চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে। ইংরেজির 2 এপ্রিল 2021। তিথি ফাল্গুন, কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র জ্যেষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:32 হয়ে 19 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:48 হয়ে 27 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। রাত্রি 3:44 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজ তারাপীঠে সাধু বাবা শ্রী তারাচরণ পরমহংসদেবের জন্মতিথি। নবদ্বীপ অমৃত আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ গৌর মহারাজের জন্মতিথি। আজ গুড ফ্রাইডে, ভগবান যীশুখ্রিস্টের ক্রুশারোপিত দিবস। 1805 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত ডেনিশ কবি ও নাটককার এবং তার চেয়েও বেশি করে আমাদের ছোটবেলার খুব প্রিয় মানুষ, রূপকথার গল্পকার হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, নিশ্চয়ই তার লেখা আমরা সবাই পড়েছি, তিনি জন্মগ্রহণ করেন। 1933 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত ক্রিকেট খেলোয়াড় প্রিন্স রঞ্জিত সিং এর মৃত্যু হয়, যার নামে রঞ্জি ট্রফি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আপনাদের অনুরোধ করব, চিঠি কমে আসছে একটু, আপনারা চিঠি পাঠান। কেমন লাগছে এই অনুষ্ঠান সেটা জানান। অনুষ্ঠান আপনারা অনেকে শোনেন, সেটা অন্য সূত্র ধরে বুঝতে পারা যায়, কিন্তু চিঠিটা কমে এসেছে। আপনাদের মতামতটা জানা খুব জরুরি, আমার পক্ষে জরুরি, আমাদের পক্ষে জরুরি, যদি সেই সাহায্যটা করেন। আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। দীর্ঘদিন ধরে ফেসবুকের এই পাতাটি খানিকটা কি বলবো অকেজো হয়ে পড়েছিল, তার কারণ আমি ফেসবুক লাইভে উপস্থিত হচ্ছিলাম না। কিন্তু আপনাদের অনুরোধে আমার মনে হচ্ছিল যে সকাল 9টার সময়টা খুব গোলমালের সময়, সেই সময়টা অফিস খুলে গেছে, অফিস যাবার তাড়া থাকে। আপনারা যারা অফিস যান না, বিশেষ করে মহিলারা, তাদের সংসারের নানান কাজকর্ম থাকে, এইসব নিয়ে সময়টা ভালো নয়। অন্য কোন সময় করা যায়, এটা ভাবতে ভাবতে দিন চলে গেল এবং মনে হচ্ছে যে রাত্রি 9:30টার সময় 4 এপ্রিল রবিবার অনুষ্ঠানটা করা যায়, তাহলে কি রকম হয় একবার দেখা যাবে। তাহলে এবার একটু গান শুনে নিই, গানের পর আজকের দিনটার যে বৈশিষ্ট্য তাই নিয়ে একটা দুটো কথা বলবো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এফএম শুনছেন আপনারা। ভাবুন তো, আপনি মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু কেউ আপনার কথা বুঝতে পারছে না। অন্যরা আপনাকে কিছু একটা বলতে চাইছে, আপনি তা বুঝতে পারছেন না। মানে কোনো সেতু তৈরি হতে পারছে না আপনার সঙ্গে অন্যদের। কি করে এই সেতু তৈরি করা যায়? ভালোবাসা দিয়ে সেতু তৈরি হতে পারে, ধৈর্য দিয়ে সেতু তৈরি হতে পারে। আস্তে আস্তে ফুলের পাপড়ি মেলার মতন করে সেই তাকে সুযোগ করে দেওয়া, যাতে সে নিজেকে মেলতে পারে। এই যে শরীরের এবং
সেই সঙ্গে মনেরও অসুখ, তার নাম অটিজম। আজ অটিজম অ্যাওয়ারনেস ডে, এই অটিজম সচেতনতা দিবস। এই মানুষগুলো তো এই পৃথিবীতে অধিকার আছে, আমাদের এই জীবনযাপনের মধ্যে তাদেরও ডেকে নেব না, ধৈর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। এবারে বলি আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির কথা। সেখানে ওই যে চোর, সে তো শুলে চড়ে বসে আছে, কিন্তু অবিবাহিত অবস্থায় তার মৃত্যু হবে না বলে তার মৃত্যু হচ্ছে না। এখন যদি ধনবতীর মেয়ে মোহিনীর সঙ্গে তার বিয়ে হয়, তাহলে তার মৃত্যু হতে পারে, চোর বেঁচে যেতে পারে। এইরকম একটা অবস্থা, খুবই করুণ অবস্থা, কিন্তু একটু মজাই লাগে, তাই না? তারপরে চলে যাব প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দের নানান অভিজ্ঞতা, তার নানান উপদেশ, এই সমস্ত নিয়ে আমাদের প্রণমী তোমারে। এরপরে সত্যিকারের নেতাকে, এই নিয়ে গতদিনের একটা কাহিনী বলেছিলাম, তাতে সে কাহিনীর যিনি মহাজীবন, আমরা বেছে নিয়েছিলাম তাকেই মহাজীবন হিসেবে, তার নামটা বলবো আজকে। আর তারপর নতুন হে মহাজীবনের কাহিনী, কোনো একজন মহাজীবনের কথা শোনাবো আপনাদের। চিঠিপত্রের উত্তর তো আছেই। তারপর বাইরে দূরেতে গল্প বলছি আপনাদের, শিব এবং দৈত্য জালন্ধরের যে লড়াই, তার মধ্যে জালন্ধরের স্ত্রী আছেন, তাই নিয়ে একটা জমজমাট গল্প, সেই গল্প শোনাবো আপনাদের। তাহলে আপাতত গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন বেতাল পঞ্চবিংশতির গল্প। আমি আপনাদের সৌমিত্র বসু। বেতাল পঞ্চবিংশতির গল্পে একটা সাংঘাতিক জায়গায় আছি আমরা, না? শুলদণ্ড পাওয়া চোর 3 দিন ধরে মরতে পারছে না, কারণ তার কপালে বলুন, ভাগ্যে বলুন, লেখা আছে অবিবাহিত অবস্থায় সে মরবে না। কিন্তু তার তো এখনো বিয়ে হয়নি। ফলে 3 দিন ধরে সে শুলের উপরে বসে আছে, একেবারে অসহ্য যন্ত্রণা। এখন যদি ধনবতী তার মেয়ে মোহিনীর সঙ্গে চোরের বিয়ে দেয়, তাহলেই তার আইবুড়ো নাম ঘুচবে, চোর নিশ্চিন্ত মনে মরতে পারবে। মানে মরবার জন্য তাকে বিয়ে করতে হবে না। না, ধনবতীকে এমনি এমনি একটা পরোপকারের কাজ করতে হবে না। চোর মানে সে তো প্রচুর টাকা পয়সা, সোনা দানা সব জমাতে পেরেছে। এই বিয়ে করার বদলে সে সেই সমস্ত গুপ্ত জায়গা, যেখানে এই সোনা দানা টাকা পয়সা লুকোনো আছে, তার সন্ধান বলে দেবে। এবারে বলো, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে তোমার আপত্তি নেই তো? আপনারা ধনবতীর অবস্থাটা ভাবুন। আত্মীয় স্বজনেরা তার স্বামীর সব টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে কেড়ে নিয়েছে। সে একেবারে ফাঁকা হাতে, নিঃসম্বল অবস্থায় বেরিয়ে পড়েছে রাস্তায়। তার সঙ্গে আছে কম বয়সী একটা মেয়ে। তাকে নিয়ে কোথায় যাবে, কি করবে, ভবিষ্যতেই বা কিভাবে চলবে, কিছুই বুঝতে পারছে না। অভিজ্ঞতাও তো নেই। এই যখন অবস্থা, তখন যা হোক একটা বিয়ে দিয়ে দিলে যদি হাতে দুটো পয়সা এসে যায়, এত মাথা ঘামাবার তো কিছু নেই। কিন্তু মনের মধ্যে একটাই ব্যাপার, কিরম কি একটা হচ্ছে। সেটা ধনবতী চোরকে বলেই ফেললো। বলল যে, দেখো, আমার তো খুব ইচ্ছে ছিল বা আছে, নাতির মুখ দেখে তবে মরবো, তা তোমার সঙ্গে বিয়ে দিলে তো আর তা হবে না। চোর তখন আর পারছে না। মানে ধরুন, আপনি একটা খুব খারাপ অবস্থায় আছেন, পরিত্রাণের সমস্ত জানলা দরজা বন্ধ হয়ে গেছে, সেটা একরকম, কিন্তু পরিত্রাণের একটা রাস্তা পাওয়া গেছে, কিন্তু একজন দুজনের জন্য সময় নষ্ট হচ্ছে, তখন কিরকম লাগে বলুন তো? চোর বলল, হবে 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 হবে, সব হবে, আমার সঙ্গে বিয়েটা হয়ে যাক, তারপরে যা যা করবার সে আমি বলে দেবো। কোন একজন ব্রাহ্মণকে ডেকে দুটো পয়সা দিয়ে দিলে সে ক্ষেত্রজ পুত্রের ব্যবস্থা করে দেবে। ক্ষেত্রজ পুত্র মানে যার বাবার পরিচয় জানা নেই, মায়ের পরিচয়ই ছেলের পরিচয়। তখনকার দিনে এমন করে ছেলে হতো, সমাজ থেকে স্বীকৃতিও দিত। আপনারা মহাভারতে পড়েছেন। তাহলে এই যে একটা ব্যাপারে ঠেকে গিয়েছিল, এখন আর সেখানে কোনো বাধা রইল না। ধনবতী কন্যা সম্প্রদান করল,
চোর বলল, বেশ, এইবার আমি তোমাকে বলি আমার সমস্ত ধন সম্পত্তি কোথায় রাখা আছে। সে কি বলল, তারপরে কি হলো, সেটা আর আজকে নয়, পরের দিন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়। আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু। একটু অপেক্ষা করুন, গান, তারপর আবার কথা। এফএমএ হরিপদবাবুরা দীক্ষা নিতে চাইলেও স্বামীজি বলেছিলেন কোন গৃহস্থ গুরুর কাছ থেকে দীক্ষা নাও। আসলে কপট সন্ন্যাসীদের ব্যাপারে তার খুব কি বলবো, খুব প্রায় ঘেন্নাই ছিল বলতে পারেন। না, সে তো আমাদের সবাইকারই থাকে, কিন্তু স্বামীজি মনে করতেন যে আগে সংসারের মধ্যে থেকে নিজেকে পরখ করে নাও, তুমি কি সত্যি সত্যি সন্ন্যাসী হওয়ার উপযুক্ত হয়েছ? তুমি কি সন্ন্যাস জীবনের কষ্ট সহ্য করতে পারবে? নিজেকে ভালো করে বুঝে নেবার আগে সন্ন্যাসী হতে যেও না। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু। স্বামীজির কথায় ফিরে আসবো আবার গানের পর। শোনাতেন না, গল্প বলাটা ভুল হলো, সত্যি ঘটনা, তার নিজের জীবনের ঘটনা। আপনাদের তো বলেছিলাম স্বামীজি সেই যে ঘুরে ঘুরে বেড়াতেন, যখন যেখানে পারতেন থাকতেন, খেতেন, এই একটা পর্ব তার গেছে জীবনের। তাই ঘুরতে ঘুরতে কোন একটা তীর্থস্থানে একজন পুলিশ কর্তার বাড়িতে ঠাঁই পেয়েছেন। পুলিশ মানুষটি খুব ভালো, ধার্মিক মানুষ, ভক্তি আছে, কিন্তু খুব খরচে লোক, মানে হাত তুলে খরচ করেন। তো স্বামীজির মনে সন্দেহ হলো, জিজ্ঞেস করলেন, আচ্ছা বাপু, তুমি এই যে পুলিশে চাকরি করো, মাইনে পাও কত? তা লোকটা বলল 125 টাকা, তখনকার হিসেবে আর কি। তুমি তো যা খরচা করো সে তো দেখছি 200-300 টাকার মতো হয়ে যায়, এত টাকা পাও কোথা থেকে? সে পুলিশ তো প্রথমে খুব একচোট হাসলো, তারপর বলল, আপনারাই দেন, আপনারা সাধু সন্তরা। মানে সাধু সন্তরা টাকা দেয় মানে? পুলিশ বলছে, স্বামীজি, এই তীর্থস্থানে যেসব সাধু সন্ন্যাসী আসে তারা সবাই কি আর আপনার মতো? অনেকের হাব ভাব দেখে তো সন্দেহ হয়, তখন তাদের সার্চ করি, সার্চ করে অনেক সময় প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। সে টাকা তারা তো চুরি করে জোগাড় করে, বামাল ধরা পড়ে যেতে পালায়, তখন সেই টাকাগুলো আমার হয়ে যায়। এটা গেল মজার কথা, ভণ্ড সাধুর কথা। এইবারে আপনাদের একটা ভাববার মতো কথা শোনাই। আচ্ছা, আপনারা মনের মধ্যে অনন্তকে ধারণা করতে পারেন? যদি জিজ্ঞেস করি অনন্ত বলে কিছু আছে কি, আপনি বলবেন আকাশ হচ্ছে অনন্ত, তার কোনো শেষ নেই, তার কোনো শুরু নেই। আপনি হয়তো বলবেন সময় হলো অনন্ত, সময়ের শুরু কবে থেকে কে বলবে, সময় ব্যাপারটা শেষ হবে কখন তাই বা কে জানে। স্বামীজি বলছেন, আসলে সময় বা আকাশ এদের মধ্যে কোনো তফাৎ নেই। বলছেন সবকিছুই আসলে অনন্ত, তার কারণ সবকিছুই অনন্তের অংশ। না, আধুনিক বিজ্ঞান অবশ্য এই নিয়ে একটু সন্দেহ করে। আমরা যাকে অনন্ত বলে মনে করছি এমনটা তো হতে পারে, তার একটা অন্ত আছে, একটা শুরু আছে, একটা শেষ আছে। খুব খুব বড় বলে আমরা আকাশ বা সময়ের আদি অন্তকে ধরতে পারছি না। ঈশ্বরও তাই, অনন্ত আমাদের ধারণায়। যদি সবকিছুই তার প্রকাশ হয়ে থাকে, তাহলে সেই সবকিছুর মধ্যেই ঈশ্বর আছেন, এ কথা তো মেনে নিতে হবে। যাকে 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 এইসব কথা আমার মুখে মানায় না, এ হলো অতি গভীর দর্শনের কথা। আমি বরং আপনাদের স্বামীজির কথা যেমন বলছি তেমনি বলতে থাকি, তার নানান মতের কথা, তার নানান উপদেশের কথা, এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকের মতো স্বামীজির কথা এখানেই শেষ। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম শুনছেন সৌমিত্র বসুর কথা। উপগ্রহ পাঠানোর প্রথম চেষ্টা ব্যর্থ হবার পরে
সাংবাদিকেরা যখন তরুণ এপিজে আব্দুল কালামকে ছেঁকে ধরছেন, তখন তার চেয়ারম্যান নিজের হাতে মাইক তুলে নিয়ে তাকে অপমান থেকে রক্ষা করেছিলেন। আর যখন তারা সফল হলেন, উপগ্রহ সত্যি সত্যি গেল ঠিক ঠিক জায়গায়, তখন সে কৃতিত্বের ভাগ তিনি নিজে নিলেন না, দিলেন তার দলকে, যারা এমন একটা কাজ করতে পেরেছে, সম্ভব করেছে। আমরা তো সাধারণত উল্টোটাই দেখি না। এই নেতাটির নাম হল সতীশ ধাওয়ান। এদেশের একজন শ্রেষ্ঠ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার। তাকে বলা হয় ভারতের ফাদার অফ এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডায়নামিক্স রিসার্চ। ফাদার শুনলেন সতীশ ধাওয়ানের নাম, তারপর এখন তো গানের পরে নতুন কাহিনী, নতুন মহাজীবনের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়াশোনা 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 ছাড়া সে কিচ্ছু বোঝে না। পড়াশোনার মধ্যে তার সবচেয়ে বেশি পছন্দ অঙ্ক। তার কথাই বলছি শরণাগত অনুষ্ঠানের হে মহাজীবন পর্বে 92.7 বিগ এফএম-এ। অঙ্কের একেবারে দুরূহতম সব সমস্যা পটপট করে ফেলতে পারে না, কিন্তু শুধু অঙ্কটাই ভালো জানে এমনটা ভাবলে ভুল করবেন। যে কোনো বিষয়কে বুঝে নেবার একটা অত্যাশ্চর্য ক্ষমতা ছিল তার। একবার কোনো একটা কিছু কানে শুনলো, ব্যাস সেইটা মনের মধ্যে একবার গেড়ে বসে গেল। একটা কথা বলে রাখি, এই যে ছেলেটি আমাদের আজকের মহাজীবন, ইনি কিন্তু একজন খুব বিখ্যাত এবং প্রণম্য মানুষের বন্ধু ছিলেন। তার নাম আমাদের প্রতিদিনের শরণাগত অনুষ্ঠানে উচ্চারিত হয়। নরেন্দ্রনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দ। তার সঙ্গে একসঙ্গে পড়েছেন। স্কুলে তার হেডমাস্টার মশাই ছিলেন আর একজন দিকপাল মানুষ, ব্রাহ্ম সমাজের প্রধান একজন নেতা, শিবনাথ শাস্ত্রী। আপনারা প্রায় সকলেই তার নাম শুনেছেন। সেসব পরিচয় আপাতত থাক। আপাতত তাকে নিয়ে একটা গল্প শোনাই। ওই যে বললাম একটু আগে, অঙ্ক করাটা একবারে নেশার মতো ছিল। মানে মাতাল যেমন মদ না খেয়ে থাকতে পারে না, এ ছেলেও তেমনি অঙ্ক না কষে থাকতে পারে না। তো এর মধ্যে একটা অসুখ বিসুখ করেছে, শরীরটা খুব খারাপ হয়েছে। ডাক্তার বলে দিয়েছেন একেবারে পুরোপুরি রেস্ট, কোন রকম পরিশ্রম চলবে না। মাথার পরিশ্রমও তার মধ্যে পড়ছে, কোনো মাথার পরিশ্রমও করা যাবে না। ডাক্তার তো তার রুগীকে খুব ভালো করে চেনেন, বাড়ির লোকেরাও চেনেন। তো ডাক্তার বলে দিয়েছেন এই ঘর থেকে সমস্ত বইপত্র, কাগজ, কলম সব সরিয়ে ফেলতে হবে। তা না হলে ইয়ে ছেলে লেখাপড়া, অঙ্ক এসব করতে শুরু করবে, তাতে মাথার উপর স্ট্রেন পড়বে, ও একেবারে চলবে না। তো ডাক্তারের হুকুম, ঘর থেকে সমস্ত বইপত্র, কাগজ, কলম, পেন্সিল সব সরিয়ে ফেলা হলো। পরদিন সকালবেলা ঘরের দরজা খুলে সবাই তো হাঁ। কাগজ পাইনি তাতে কি হয়েছে, ঘরের দেওয়াল তো আছে। কলম নেই তাতে কি, ইটের টুকরো তো আছে। সারা ঘরে ইটের টুকরো দিয়ে অঙ্ক কষে রেখেছে সেই ছেলে। অঙ্ক নিয়ে এমএ পাশ করলো সেই ছেলে। পরের বছর আবার এমএ পাশ করলো ফিজিক্স নিয়ে। কিন্তু খিদে তো মেটে না। আচ্ছা, আইন নিয়ে পড়াশোনা করা যাক। পাশ করলেন, এমনকি ডক্টর অব ল হলেন। আইনবিদ্যাটা খুব পছন্দ হয়ে গেল, ওকালতি শুরু করলেন। ওই রকম উজ্জ্বল ছেলে পসার যে প্রচুর হবে তাতে তো কোনো সন্দেহ থাকতে পারে না। হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছিলেন। কি ভাবছেন এবার তালিকা শেষ হয়ে গেল? না না, ফরাসি ভাষা খুব ভালো জানতেন রুশ ভাষা, এদিকে আবার পালি ভাষাতেও ছিলেন পণ্ডিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তাঁর আমলেই এই কলকাতা বিশ্ববিদ্যালয় নানান দিক থেকে গৌরবের সিংহাসনে আরোহণ করতে পেরেছিল। মানুষটি কে সেটা কি বলে দিতে হবে? আমার ধারণা আমাদের বাঙালিদের প্রায় কাউকেই বলে দেওয়ার দরকার করে না মানুষটি আসলে কে। পরের দিন বলবো তার পরিচয়। আপাতত গানের পর
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্রের উত্তর। আমি আপনাদের সৌমিত্র বসু। নয়, সে তো আমাদের জানবার উপায় আছে, কিন্তু চিঠি লেখার ব্যাপারটা কমে আসছে। সেইটা একটু বলছি যে চিঠি লিখুন। চিঠিপত্রের এই যে অংশটা, এই অংশটায় খুব রং বেরঙের চিঠি আসে, খুব চমৎকার লাগে আমাদের, অন্যদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। যেমন এই চিঠিটা পড়ি। মানসী চৌধুরী লিখেছেন, আজকের অনুষ্ঠানে আর একজন প্রিয় ব্যক্তিত্ব যার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম, সেই কালিকা প্রসাদের দল দোহারের একটি গান দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বাজানো হলো। মহাজীবন পর্যায়ে শাড়ি বিক্রেতার গল্পটা শুনে এত ভালো লাগলো যে নায়কের নাম জানার তর সইছে না। হরিপদবাবুর সাথে স্বামীজির দিন যাপনের গল্প অসাধারণ লাগছে। কাল ভোর 5টার অপেক্ষায়। ভালো থাকবেন আপনি, মানসী চৌধুরী। কালিকা প্রসাদের কথাটা বললেন, মনটা খারাপ করে দিলেন তো। সত্যি সত্যি অসাধারণ শিল্পী, অসাধারণ শিল্পী। আর ওই যে শাড়ি বিক্রি করা ছেলেটি, সে যে KL সাইগাল, বিখ্যাত গায়ক নায়ক, আমাদের পুরনো সময়কার বাংলা ছবির এবং রেকর্ডের, সে তো আপনারা এর মধ্যে জেনে গেছেন। আপনার এই চিঠিটা খুব চমৎকার লাগলো। এরপরে চলে আসি বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। দৈত্য জালন্ধর আর শিবের যুদ্ধের গল্প, এর মধ্যে বিষ্ণু আছেন। বিষ্ণু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবেন এইবার। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন বাইরে দূরে। দৈত্য জালন্ধরের ছদ্মবেশে বিষ্ণু গেলেন তার স্ত্রীর কাছে। মনে আছে তো, শিব আর দৈত্য জালন্ধরের যুদ্ধের সময় জালন্ধর শিবের ছদ্মবেশে গিয়েছিল পার্বতীর কাছে, ধরা পড়ে গিয়েছিল। এটা হলো তার উল্টো চাল। কিন্তু পার্বতী আর সেই দৈত্য পত্নী, তার নাম বৃন্দা, এই দুজনের ক্ষমতা তো এক নয়। আর তাছাড়া বিষ্ণুর মায়া ধরে ফেলবে তার জন্য যে ক্ষমতা দরকার তাও বৃন্দার ছিল না, ফলে সে চিনতে পারল না এই যে তার স্বামী নয়, এই যে ছদ্মবেশী বিষ্ণু, সেটা বুঝতে পারল না। আর সেই পাপে তার ক্ষমতা, যে ক্ষমতার বলে তার স্বামীকে বিপদ থেকে উদ্ধার করে আনত সে বারবার, সেটা নষ্ট হয়ে গেল। কিন্তু না, এখানেই গল্পটা শেষ নয়, এরপরে আরো একটুখানি আছে, কিন্তু সেটা বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি। একটু গান শুনে নিন। সে তো বুঝতে পারল না যে বিষ্ণু ছদ্মবেশে এসেছেন, তার স্বামীর ছদ্মবেশে এসেছেন, ফলে তার সতীত্ব নষ্ট হলো এবং তার ফলে আর নিজের স্বামীকে রক্ষা করবার কোনো ক্ষমতা বৃন্দার রইল না, এবং শিব এই সুযোগে জালন্ধরকে হত্যা করলেন। কিন্তু গল্পটা এর পরে আর একটুখানি আছে। বিষ্ণু তো প্রবঞ্চনা করেই হত্যা করলেন জালন্ধরকে। বৃন্দা তাকে অভিশাপ দিলেন, এই প্রবঞ্চনার শাস্তি তোমাকে পেতে হবে বিষ্ণু, তুমি আজ থেকে পাথরে পরিণত হবে। তাই হলো, বিষ্ণু এই মুক্তিনাথে এসে পাথরের রূপ নিলেন। ওই যে শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা তাহলে অভিশাপের ফল। বৃন্দা নিজে আগুনে পুড়ে দেহত্যাগ করলেন। সেই পোড়া ছাই থেকে জন্ম নিল তুলসী গাছ, অতি পবিত্র গাছ, আপনারা তো সবাই জানেন। দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, এগুলো যে গল্প তা তো আর কাউকে বলে দিতে হবে না, কিন্তু যেটা ধরুন বেতাল পঞ্চবিংশতির গল্প বলতে গিয়ে অনেক সময় বলেছি, এখানেও বলছি, এই যে গল্পগুলো, এই সবের মধ্যে দিয়ে কোথাও প্রাচীন ভারতের যে সামাজিক অবস্থা তার রূপটা ধরা পড়ে যায়, তাই না? যেমন ধরুন, কপটতা করে জয় সম্পর্কে একটা সমালোচনার মনোভাব কিন্তু তখন ছিল। সেই কপটতা যদি দৈত্য বিনাশের জন্য দেবতারা করেন, তাহলেও তাকে অভিশপ্ত হতে হবে। তবে একটা কথা বলে রাখি,
এই যে মুক্তিনাথ মন্দির, এতে যেমন বৌদ্ধ উপাসনার সঙ্গে হিন্দু ভক্তেরাও পুজো করেন, সেই পুজো বিষ্ণুকে করা হয়, শিবকে করা হয়। আবার এই মন্দির কিন্তু 51 পীঠের একটি পীঠও বটে। শিবের প্রলয় নৃত্য থামাবার জন্য বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন, তখন সতীর মুখটুকু এসে পড়ে এইখানে। কিন্তু না, কথায় কথা বাড়ে। এইবার আমরা বরং মন্দির চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখি, কেমন? কি কি আছে এখানে দেখবার মতো? মন্দির তো আছেই, সে মন্দির আমরা দেখেছি। তার বাইরে আপনাদের কথা প্রসঙ্গে বলেছিলাম দুটো কুণ্ডের কথা, চৌবাচ্চার মতো করে বাঁধানো, এই ছোটই বলা যায়, দুটো জলাশয় একেবারে পাশাপাশি, মাঝখানে একটা সরু রাস্তায় একটুখানি। একটির নাম লক্ষ্মী কুণ্ড, অন্যটির নাম সরস্বতী কুণ্ড। এই দুটি কুণ্ডের কোনো একটিতেও যদি স্নান করে নিতে পারেন, তাহলে আপনার সমস্ত অকর্মের পাপ দূর হয়ে যাবে, এমনটাই মানুষের বিশ্বাস। তারপরে চলুন দেখি মুক্তিধারা। এর কথা আগে বলেছি। কালী গণ্ডকী নদীর জল 108টা প্রবাহ হয়ে বেরিয়ে আসছে 108টি বৃষের মুখ দিয়ে। এখানে স্নান করে নিন, সব পাপ দূর হয়ে যাবে, এমনটাই বলা হয়। এবার একটা কাজের কথা, কোন সময় আসবেন এই মুক্তিনাথের মন্দিরে? মন্দির সারা বছরই খোলা থাকে, তবে রামনবমী, বিজয়া দশমী আর ঋষি তর্পণীতে বহু মানুষ আসেন এখানে। আপনি ঠিক করুন আপনি কখন আসবেন, ঠিক করতে থাকুন। আমি পাত্তাড়ি গুটোই, শরণাগত আজকের মতো এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এপ্রিল মাসের 4 তারিখ রবিবার, সেই 4 তারিখ থেকে এই শরণাগত অনুষ্ঠানে রাত্রি 9:30টার সময় এই শরণাগত সৌমিত্রর যে ফেসবুক লাইভ, সেখানে উপস্থিত হব। যেমন আগে হতাম সকাল 9টার সময়, এখন রাত্রির 9:30টার সময়। এই খুব ভালো থাকবেন, তাহলে খুব খুব ভালো থাকবেন, অন্যকে খুব খুব খুব